আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আজকে সৃজনশীল প্র্যাকটিস করব। তো সৃজনশীল কোশ্চেনগুলো কিন্তু কোন কোন কোশ্চেনগুলো আসে কতে, কোনটা খতে আসে, কোনটা গতে আসে, কোনটা ঘতে আসে, সব কিছু কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের বেসিক ক্লাসে কিন্তু পড়েছি। সো এরপরে যে আমরা কয়েকটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব, যেগুলো খুব রিসেন্টলি আসছে, বিশেষ করে 2025 সালে এসএসসি পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আসছে এবং 24 সালে যেগুলো আসছে। তো এই যে কয়টা সৃজনশীল প্রশ্ন আমরা প্র্যাকটিস করব, এই কয়টা কোশ্চেন প্র্যাকটিস করলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে উদ্দীপকগুলো কিভাবে আসে এবং উদ্দীপক থেকে কোশ্চেনটা আমরা কিভাবে ধরতে পারি। জাস্ট এটা শুধু প্র্যাকটিসের জন্য আমরা এগুলা করতেছি। তো একটা জিনিস মনে রাখো যে এই কয়টা করলে যে হয়ে যাবে বিষয়টা এরকম না, বাট তুমি এখান থেকে তোমার বেসিকটা ক্লিয়ার হবে, তুমি কোশ্চেন ধরতে পারবা। কারণ সৃজনশীল প্রশ্ন তো হুবহু কখনোই কমন পড়বে না। সো তোমাকে যতটা প্র্যাকটিস করে যতটা ইমপ্রুভ করা যায় আর কি। তো প্রথম একটা কোশ্চেন, এটা চট্টগ্রাম বোর্ড 24-এর কোশ্চেন। চট্টগ্রাম বোর্ড 24। তো উদ্দীপকে আসছে একটা মাইটোকন্ড্রিয়া, একটা প্লাস্টিড। দ্বিতীয় অধ্যায় থেকে যত বোর্ড কোশ্চেন আসবে বেশিরভাগ দেখবা মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড কেন্দ্রিক, আর ওই দিক থেকে জাইলেম ফ্লোয়েম, আর ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি। এই যে তিনটা টপিক, একটা মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, আর একটা জাইলেম ফ্লোয়েম, আর একটা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। এই তিনটা পার্ট থেকে যত কোশ্চেন বারবার আসে। তো এটা চিত্র দেখে আমরা বুঝতেই পারতেছি এটা কি মাইটোকন্ড্রিয়া আর এটা কি প্লাস্টিড। তো মাইটোকন্ড্রিয়া অনেক সময় এভাবেও আসতে পারে, যেমন ধরো এই যে এরকম একটা দিয়ে এরকম একটু ক্যারাবেরা দিয়ে দিছে, বলছে এটার নাম কি। এরকম থাকলেও বুঝতে হবে সেটা হলো মাইটোকন্ড্রিয়া। আর প্লাস্টিডের ক্ষেত্রে যেরকম থাকতে পারে, এই যেরকম মাঝখান দিয়ে এরকম থাকতে পারে, এটা থাকলে বুঝবা যে এটা কি, এটা প্লাস্টিড। অথবা এই যেরকমও থাকতে পারে, মাঝখান দিয়ে যে দুইটা দাগ দিয়ে দিছে, যে এই অঙ্গটার নাম কি বা এটার গঠন কি, এটাও বুঝতে হবে এটা প্লাস্টিড। এরকমভাবেও প্লাস্টিডকে প্রকাশ করা হয়। তাহলে চিত্র এক্স কি মাইটোকন্ড্রিয়া, চিত্র ওয়াই কি প্লাস্টিড। এখন আমরা কোশ্চেনের মধ্যে যাই, যে এখানে কোশ্চেন কি বলছে। ক নাম্বার কোশ্চেন রক্ত কি। তো রক্ত কি, রক্ত বেসিক ক্লাসে এগুলো আমরা পড়ছি যে ঈষৎ ক্ষারীয় হালকা লবণাক্ত তরল যোজক কলাকে রক্ত বলা হয়। ঈষৎ ক্ষারীয় হালকা লবণাক্ত তরল যোজক কলাকে রক্ত বলা হয়। খ নম্বর কোশ্চেন, মানুষের আবরণ টিস্যুকে ট্রানজিশনাল আবরণ টিস্যু বলা হয় কেন। এই যে দেখো, তো আমরা আবরণী টিস্যু পড়ছিলাম যে আবরণী টিস্যু 3 প্রকার। একটা সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যু হলো ভিত্তি পর্দা এক স্তরে সজ্জিত, স্ট্র্যাটিফাইড একাধিক স্তরে সজ্জিত, সিউডো স্ট্র্যাটিফাইড এক স্তরে সজ্জিত, তবে দেখে মনে হয় যে একাধিক স্তর আছে। ঠিক আছে, তো আবরণী টিস্যুটা স্ট্র্যাটিফাইড। প্রথমে এটা আমরা মনে রাখি যে আমাদের যে আবরণী টিস্যু, এই আবরণী টিস্যুটাকে বলা হয় কি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর মূল বৈশিষ্ট্য কি, এটা হলো একাধিক স্তর থাকবে, একাধিক স্তরে সজ্জিত থাকবে, একাধিক স্তরে সজ্জিত। এটা কি একাধিক স্তরে সজ্জিত, কি যে কোনো আবরণের যে ভিত্তি পর্দা এটা কি একাধিক স্তরে সজ্জিত থাকবে, এটা হলো মূল বৈশিষ্ট্য। এখন আমাদের যে ত্বক আছে, এই ত্বকের পর্দা, ভিত্তি পর্দাও একাধিক স্তরে সজ্জিত, এই জন্য আমাদের ত্বকটাকে স্ট্র্যাটিফাইড বলা হয়। এখন যে অঙ্গের আবরণ একাধিক স্তরে সজ্জিত থাকবে তারাই স্ট্র্যাটিফাইড। ঠিক আছে, এখন ট্রানজিশনাল কারা, ট্রানজিশনাল আবরণী কারা, যাদের স্তরটা মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়। যেমন এখন 3টা স্তর আছে, হঠাৎ করে ওই জায়গাতে 6টা 7টা স্তরের সৃষ্টি হয়ে গেছে, আবার একটু পরে যে আবার 4টা স্তরের সৃষ্টি হয়েছে। এই যে আবরণটা, স্তরটা কি হয়, চেঞ্জ হয়, যেটা এটা ট্রানজিশনাল আবরণ। তাহলে যেটা হলো একাধিক স্তরে সজ্জিত থাকবে, হ্যাঁ অবশ্যই, কারণ যদি একটা স্তরই থাকে ওটা তো চেঞ্জ হওয়ার সুযোগ নেই। যখন একাধিক থাকবে তখন চেঞ্জ হলো, এখন 6টা 7টা আছে, এরপরে 3টা 4টা হলো, চেঞ্জ হলো।
তো এটা হচ্ছে কি অবশ্যই যেহেতু একাধিক স্তর তার মানে ট্রানজিশনাল, আবার যেহেতু স্তর কি হয় চেঞ্জ হচ্ছে, মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়, কমে বাড়ে, সেটা হচ্ছে ট্রানজিশনাল। এখন বলছে মানুষের আবরণী টিস্যু, এক্স্যাক্টলি বলে নাই কিন্তু যে মানুষের কোন অঙ্গের আবরণী টিস্যু, এটা দ্বারা কিন্তু ত্বক বোঝা যাবে না। আমাদের যে ত্বক, এই যে চামড়া যেটা, এটা বোঝা যাবে না, কারণ আমাদের চামড়া এখানে যতগুলা স্তর আছে সারা জীবন এখানে অতগুলা স্তরই থাকে, এখানে স্তর পরিবর্তন হয় না। এখানে যতগুলা স্তর আছে সেখানে ততগুলাই থাকে, স্তর পরিবর্তন হয় না। অতএব আমাদের যে ত্বক এটাকে ট্রানজিশনাল আবরণী বলা যাবে না। ট্রানজিশনাল আবরণী কোনটা? মানুষের যে মূত্রনালী, মূত্রাশয়, ওইটার যে আবরণ থাকে ওইটা হলো ট্রানজিশনাল, কারণ ওইটার মুহূর্তের মধ্যে আবরণটা কি হয় চেঞ্জ হয়। তাহলে এখানে এক্স্যাক্টলি এটা আমাকে ক্লিয়ার করে দিতে হবে যে বলছে মানুষের আবরণী, তাহলে এক্স্যাক্টলি কোন অঙ্গের আবরণী? ওই যে মূত্রাশয়, মূত্রনালীর যে আবরণী, ওইটা হচ্ছে ট্রানজিশনাল, কারণ মুহূর্তের মধ্যেই সেটা কি করে স্তরে স্তরে চেঞ্জ হয়। ঠিক আছে, মুহূর্তের মধ্যে স্তরের সংখ্যা কি হয় পরিবর্তন হয়, এই জন্য ওই স্ট্র্যাটিফাইডগুলোকে ট্রানজিশনাল বলা হয়। তাহলে যে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর স্তরের সংখ্যা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয় তারা হচ্ছে ট্রানজিশনাল। ওকে ফাইন, উদাহরণ দিয়ে দিতে পারো মূত্রনালী এবং মূত্রাশয়ের যে আবরণী। ঠিক আছে, আচ্ছা চিত্র এক্স এর গঠন ব্যাখ্যা করো। চিত্র এক্স, তো চিত্র এক্স হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করতে বলছে। এখন মাইটোকন্ড্রিয়ার গঠন আমি যদি ব্যাখ্যা করি, এখানে কিন্তু চিত্র চায় নাই, চিত্র চাইছে, চিত্র চায় নাই, তবে আমাকে অবশ্যই চিত্র দিতে হবে। আমরা বেসিক ক্লাসে খুব সুন্দরভাবে মাইটোকন্ড্রিয়ার চিত্র আর্ট করে সেটার ব্যাখ্যা করা শিখছি। তো যারা বেসিক ক্লাস করো নাই বেসিক ক্লাস করো, দেন এগুলা প্র্যাকটিস করো। তাহলে মাইটোকন্ড্রিয়ার চিত্র চায় না, কিন্তু আমাকে চিত্র দিতে হবে, কারণ সব কিছুই চাইবে না। চিত্র রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে সেটা চিত্র দিব, তারপরে বর্ণনা দিব। তাহলে এখানে মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকবো, আর্ট করে বর্ণনা দিব। ঠিক আছে, তাহলে চিত্র চাইলেও দিতে হবে, চিত্র না চাইলেও দিতে হবে। যদি চিত্র দাও তাহলে হচ্ছে 3 পাবা, আর যদি চিত্র না দাও তাহলে এই কোশ্চেনের মধ্যে 2 পাবা, মাথায় রাখবা। পরবর্তী কোশ্চেন, উদ্ভিদ জীবনে ওয়াইয়ের গুরুত্ব বিশ্লেষণ করো। তো ওয়াই হচ্ছে কি প্লাস্টিড, প্লাস্টিডের মধ্যে কি তৈরি হয়? খাদ্য তৈরি হয়। তো এই খাদ্যের উপর খালি উদ্ভিদ জীবনে না, এই পৃথিবীতে যত জীব আছে সবাই ডিরেক্টলি আর ইনডিরেক্টলি খাদ্যের জন্য এই প্লাস্টিডের উপর নির্ভরশীল। আমরা যে খাদ্য খাই এটা উদ্ভিদ থেকে, এই প্লাস্টিক থেকে আসছে। আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা ওই উদ্ভিদ থেকে আসছে। এই যে প্লাস্টিকের মধ্যে খাদ্য তৈরি হয়, পাশাপাশি অক্সিজেনও কিন্তু তৈরি হয়। সো এটার গুরুত্ব আছে, জাস্ট রিডিং পড়া, বইয়ের মধ্যে আছে, সুন্দর করে রিডিং পড়ে নিবা। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আমাদের যে এই কোশ্চেন যেটা আছে এটা আমাদের এই অধ্যায়ের রিলেটেড কোশ্চেন না, এটা আমরা আপাতত বাদ দিচ্ছি, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তো এই কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 24। দেখো এটা হলো এক্স হলো আছে নিটাম, নিটামে প্রাপ্ত জটিল টিস্যু। এটা হলো এক্স হচ্ছে নিটামে প্রাপ্ত জটিল টিস্যু। ওয়াই হচ্ছে কি? ওয়াই হচ্ছে এক্সন ডেনড্রাইট সমৃদ্ধ কোষ। তাহলে এক্সন ডেনড্রাইট কোন কোষে থাকে? আমাদের স্নায়ু কোষে থাকে। তার মানে ওয়াই হচ্ছে কি স্নায়ু কোষ, ওয়াই হচ্ছে স্নায়ু কোষ। তা আমাদের যে স্নায়ু কোষ সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নিউরন। অতএব আমরা পাইলাম ওয়াই হচ্ছে নিউরন। এখন এক্স নিয়ে ঝামেলা আছে। এক্সটা কি? নিটামের মধ্যে প্রাপ্ত জটিল টিস্যু। তা নিটামের মধ্যে কি পাওয়া যায় একটু ভালো করে খেয়াল করো। আমরা যখন জাইলেম পড়ছি, জাইলেমের মধ্যে ট্রাকিড, এর পরবর্তীতে ছিল ভেসেল। এই ভেসেলেরটা যদি একটু ভালো করে পড়ো তাহলে সেটা দেখবা যে উন্নত শ্রেণীর নগ্নবীজি নিটামের মধ্যে পাওয়া যায় ভেসেল। তো এক্স্যাক্টলি আমরা যদি বলি তাহলে এই যে জটিল টিস্যু যেটা, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে জাইলেম, মানে ও এক্স হচ্ছে জাইলেম। এবং জাইলেমের ভিতরে আরও যদি ডিপলি ঢুকি তাহলে হচ্ছে ভেসেল। ভেসেল এক্স্যাক্টলি এটা ভেসেলের কথাটাই বলছে, যে ভেসেলের মধ্যে যে নিটামের মধ্যে যে জটিল টিস্যুটা পাওয়া যায় সেটা হচ্ছে ভেসেল। তো তার মানে ওয়াই হচ্ছে স্নায়ু টিস্যু বা নিউরন, আর এক্স হচ্ছে কি? ওয়াই হচ্ছে নিউরন, এক্স হচ্ছে কি? ভেসেল। ভেসেল যেটা জাইলেমের মধ্যে, ওই যে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাম, জাইলেম, এই ভেসেল। তো প্রথম কোশ্চেনের মধ্যে আমরা যাই। প্রথম কোশ্চেন হচ্ছে মাইক্রোফিলামেন্ট কি? তা আমরা যে কোষকঙ্কাল পড়ছি, কোষকঙ্কালের মধ্যে 3 ধরনের ফিলামেন্ট থাকে, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিবিউলস। এগুলা হচ্ছে কোষকঙ্কালের অংশ। আমাদের কোষের ভিতরে যে প্রোটিন নির্মিত যে তন্তু থাকে এগুলাই হচ্ছে কি? এই মাইক্রোফিলামেন্টটা কি? প্রোটিন নির্মিত তন্তু। আমরা বলতে পারি যে কোষের ভিতরে থাকা প্রোটিন নির্মিত এক ধরনের তন্তুই হচ্ছে কি? মাইক্রোফিলামেন্ট। ওকে,
এরপরে হচ্ছে জনন কোষ হ্যাপ্লয়েড কেন? জনন কোষ হ্যাপ্লয়েড কেন? তা আমরা কোষ জানি কয় ধরনের কোষ আছে, আমরা এটা বেসিক ক্লাসের মধ্যে পড়ছি। কোষ হচ্ছে একটা কোষ আছে হ্যাপ্লয়েড প্রকৃতির, হ্যাপ্লয়েড, আর একটা কোষ হচ্ছে ডিপ্লয়েড। তো হ্যাপ্লয়েড কোনটা? যেটার মধ্যে কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা বেজোড় সংখ্যা অর্ধেক থাকে। ডিপ্লয়েড কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ডাবল থাকে, মানে ডিপ্লয়েড কোষে যা ক্রোমোজোম সংখ্যা থাকে তার চেয়ে অর্ধেক ক্রোমোজোম থাকে হ্যাপ্লয়েডের মধ্যে। এখন এই যে জনন কোষটা কিভাবে তৈরি হয়? জনন কোষ কিভাবে তৈরি হয়? একটা ডিপ্লয়েড 2n বিশিষ্ট একটা দেহকোষ থাকে। দেহকোষের মধ্যে যখন মিওসিস বিভাজন ঘটে, কি বিভাজন? মিওসিস বিভাজন। তখন হচ্ছে এই যে একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। তাইলে হচ্ছে এই যে দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন হলে জনন কোষ তৈরি হলো। তো জনন কোষের মধ্যে ক্রোমোজোম মিওসিস বিভাজন হলে ক্রোমোজোম সংখ্যা কি হয়? অর্ধেক হয়। তাহলে জনন কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কি? অর্ধেক। কার অর্ধেক? দেহকোষের অর্ধেক। তাহলে ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক হয় তাহলে সেটাকে কি বলে? হ্যাপ্লয়েড কোষ বলে। এখানে ক্রোমোজোম সংখ্যা কি থাকবে? অর্ধেক থাকবে। তাহলে যেসব কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে সেই কোষগুলাকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়। যেহেতু দেহকোষের মধ্যে মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়, আর মিওসিস বিভাজন হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই জনন কোষের মধ্যেও অর্ধেক ক্রোমোজোম থাকার কারণে জনন কোষকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়। সিম্পল জিনিস। সহজ ভাষায় বলি, যেই কোষের মধ্যে ক্রোমোজোম অর্ধেক সেই কোষটাই হচ্ছে কি? হ্যাপ্লয়েড কোষ। জনন কোষের মধ্যেও অর্ধেক ক্রোমোজোম থাকে, তাই জনন কোষও কি? হ্যাপ্লয়েড কোষ। সেমভাবে একটা উল্টা কোশ্চেন দিতে পারতো, এটারই একটা উল্টা কোশ্চেন হইতে পারতো, বলতে পারতো যে দেহকোষকে ডিপ্লয়েড কোষ কেন বলা হয়? দেহকোষকে ডিপ্লয়েড কোষ বলা হয় কেন? তাহলে কি হইতো? ওই যেই কোষের ক্রোমোজোম সংখ্যা ডাবল থাকে, তো দেহকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কিভাবে ডাবল হয়? ওই যে নিষেকের সময় কি ঘটে? নিষেকের সময় বাবা থেকে একটা n বিশিষ্ট কোষ এবং মা থেকে একটা n বিশিষ্ট কোষ, দুইটা কোষ একত্রিত হয়ে প্রথম দেহকোষ বা একটা জাইগোট কোষ 2n বিশিষ্ট কোষ তৈরি হয়। এটা থেকেই তো দেহকোষের সৃষ্টি। তাহলে যে বাবা থেকে একটা n, মা থেকে একটা n, বাবা থেকে অর্ধেক, মা থেকে অর্ধেক একত্রিত হয়ে ডাবল দেহকোষ তৈরি হলো। তাহলে দেহকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা থাকে দ্বিগুণ সংখ্যক 2n বিশিষ্ট, আর 2n বিশিষ্ট কোষ থাকলে সেটাকে কি বলা হয়? ডিপ্লয়েড কোষ। এই জন্যই দেহকোষকে ডিপ্লয়েড কোষ বলা হয়। ক্লিয়ার। গ নাম্বার কোশ্চেন, উল্লেখিত এক্স এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে এক্স আমরা পাইছি, এক্স কি? এক্স হচ্ছে ভেসেলের বৈশিষ্ট্য আমরা কি ব্যাখ্যা করতে পারবো না? আমাদের বেসিক ক্লাসে কিন্তু আমরা সুন্দর করে ট্রাকিডের বৈশিষ্ট্য শিখছি, ট্রাকিড এবং ভেসেলের একটা পার্থক্য শিখছি, এবং সেখান থেকে ট্রাকিডের বর্ণনা, এ পাশ থেকে ভেসেলের বর্ণনা। সিম্পল জিনিস, ওই বেসিক ক্লাস থেকে আমরা এই যে এক্স এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। আর হচ্ছে তোমরা যারা বেসিক ক্লাস করো না, বেসিক ক্লাসগুলো করে দেন এটা করো, তাহলে সব কিছু বুঝতে সুন্দর হবে, সুবিধা হবে তোমার জন্য, এটা হেল্প করবে তোমাকে। ঘ নাম্বার কোশ্চেন, উল্লেখিত ওয়াই বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। ওয়াই হচ্ছে কি? নিউরন বা স্নায়ুকোষ। তো এইটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন না, এই প্রশ্নটা হচ্ছে 10ম অধ্যায় থেকে। কোন অধ্যায় থেকে? 10ম অধ্যায় থেকে। তা তোমরা জানো যে 10ম অধ্যায়টার নাম কি? সমন্বয়। এই সমন্বয় থেকে এই কোশ্চেনটা আসছে। সো এটা 10ম অধ্যায়ের আলোচনা, এই অধ্যায় আলোচনা করে লাভ নাই। আর একটা কথা মনে রাখবা, যে কোশ্চেনগুলা সবসময় রিলেটেড কোশ্চেন হয়, একটা অধ্যায় থেকে একটা সৃজনশীল হবে বিষয়টা এমন না। এই যে যেমন ধরো তুমি 10ম অধ্যায় ধরো তোমার সিলেবাসে ছিল, তুমি বাদ দিছো, পারো না, এই যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে 10ম অধ্যায়ের কোশ্চেন ঢুকে গেছে, সুতরাং কোনো অধ্যায়ই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা অধ্যায় গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো, এটা হলো ঢাকা বোর্ড 2024-এর কোশ্চেন। এখানে দেখো একটা পাতার চিত্র দেওয়া আছে, পাতা এখানে দেওয়া আছে, পাতার বোটাকে ইন্ডিকেট করা হয়েছে, এটা পাতার ভিতরে যে শিরাগুলা থাকে শিরাকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে চিত্র এ হচ্ছে পাতার বোটা এবং শিরা, আর আরেকটা চিত্র বি এবং সি, এটা হলো বীজ আর এটা হলো ফল, তাই তো? ফল আর বীজ। আচ্ছা, এটা ধরো ফল, এটা হচ্ছে বীজ,
বীজ। আর এটা কি? পাতা। দেখো উদ্ভিদের ক্ষেত্রে পাতা, পাতার বোটা এবং পাতার শিরায় কোনটা থাকে? ভালো করে একটু মাথায় আনো যে আমরা যখন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা পড়ছি, সেটার মধ্যে কোলেনকাইমার মধ্যে যে বৈশিষ্ট্য ছিল ওটার মধ্যে কোলেনকাইমা কোথায় পাওয়া যায়? ওখানে দেখবা ওই নমনীয় কাণ্ডে, তারপরে দণ্ডকলস, এখানে কিন্তু আছে যে পাতার বোটা ও শিরায় পাওয়া যায়। পাতার বোটা ও শিরায় পাওয়া যায় কি? কোলেনকাইমা। তাহলে এটা হচ্ছে কি? কোলেনকাইমা, কোলেনকাইমা টিস্যু। ওকে, এখন আমরা কোশ্চেনে যাব। অভিস্রবণ কাকে বলে? এইটা ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে আসছে। অভিস্রবণ কাকে বলে? তো অভিস্রবণ কাকে বলে? অভিস্রবণ হচ্ছে যেই কি বলে, যে প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা ভেদ করে হচ্ছে অল্প ঘনত্ব থেকে দ্রাবক বেশি ঘনত্বের দিকে প্রবেশ করে, সেটাকে অভিস্রবণ বলে। ষষ্ঠ অধ্যায়ে দেখা হবে, এটা সম্বন্ধে আর কোনো কিছু জানার দরকার নাই। তো খ নাম্বার হচ্ছে দেহ ত্বককে ট্রানজিশনাল আবরণ টিস্যু বলা হয় কেন? এই কোশ্চেনটা ভুল। দেহ ত্বককে আসলে ট্রানজিশনাল আবরণ টিস্যু বলা হয় না। আমাদের দেহের ত্বক আসলে ট্রানজিশনাল আবরণী টিস্যু না। এখন হচ্ছে যেহেতু কোশ্চেন দিছে তাই আমাকে আনসার করতে হবে। আপাতত এটা বলতেছি যে এটা না, তা তুমি এভাবে ব্যাখ্যা দিতে পারো। এখন যেহেতু কোশ্চেনে ভুল আছে তাই আমি ভুলভাবে ব্যাখ্যা দিব। ওই বইয়ে যেভাবে আছে যে স্ট্র্যাটিফাইড একাধিক স্তরে সজ্জিত থাকলে তাকে স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু বলা হয়। আর যে স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যুগুলার স্তর সংখ্যা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয় তাদেরকে ওই ট্রানজিশনাল আবরণ টিস্যু বলা হয়। এরপরে গুজামিল তারপরে তাই দেহত্বককে ট্রানজিশনাল আবরণ টিস্যু বলা হয়। এর চেয়ে আর উত্তম নাই, 2 দিবে। কারণ হচ্ছে এটা মানে যিনি বইটা লিখছেন উনি যে থটের লিখছেন উনি ক্লিয়ার করেন নাই। যদি ট্রানজিশনের উদাহরণটা দিয়ে দিত তাহলে বিষয়টা ক্লিয়ার হইতো, কিন্তু ঝামেলাটা এই জন্যই বাড়ছে। এখন আমরা হচ্ছে ওই মানুষের আবরণ বলতে এখন শুধু ত্বকরেই বুঝি। ত্বক ছাড়া কেন? তোমরা যে সাধারণ আবরণ টিস্যুর উদাহরণগুলো কী ছিল? ওইটাও তো আবরণ টিস্যু। ওই যে বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীর, সংগ্রাহক নালী, ওগুলোও তো আবরণী টিস্যু। তাহলে ওইটা বলতে আমরা বৃক্কের প্রাচীর বলতে কি আমরা আমাদের ত্বক বুঝি? আমাদের ত্বক তো বুঝি না। সংগ্রাহক নালিকা বলতে আমাদের ত্বক বুঝি। অন্ত্রপ্রান্তিক বলতে আমাদের ত্বক বুঝি না, ওই ক্ষেত্রে আমাদের ত্বক বুঝি না। আর এখানে আবরণী টিস্যু বলতেই ওইটাও তো আবরণী টিস্যুই ছিল নাকি? তো এটা যে আবরণী টিস্যু বলছে ওই জন্য যে এটা আমাদের ত্বককে ইন্ডিকেট করছে এটা তো না। জাস্ট এটা একটা ভুল কনসেপ্টের কারণে কোশ্চেনটা এটা হয়েছে। জাস্ট এটা আমি নিজেও এটা জানতাম না। তো রিসেন্টলি আমাকে একজন মেসেজ করেছে, স্যার আপনি তো বলছেন কিন্তু আসলে ট্রানজিশনাল তো সব না। হঠাৎ করে এটা মাথায় দিল কি কথা তো ঠিক। পরে এটা নিয়ে ভালো একটু গবেষণা করে দেখলাম কথা ঠিক, আবরণী টিস্যু আসলে ট্রানজিশনাল না। মানে এই যে আবরণী টিস্যু ট্রানজিশনাল ঠিক আছে, কিন্তু যে আমাদের ত্বক যেটা এটা ট্রানজিশনাল না। আবার আবরণ বলতে ওই অঙ্গের আবরণ যে মূত্রনালী মূত্রাশয়ের যে আবরণ ওইটা হলো ট্রানজিশনাল। যাই হোক, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। উদ্দীপকে এ চিহ্নিত অংশে বিদ্যমান টিস্যুর সচিত্র বর্ণনা করা। এ চিহ্নিত অংশ তাহলে এটা হচ্ছে কোলেনকাইমা। তো কোলেনকাইমাকে আমরা সুন্দরভাবে এই যে প্যারেনকাইমা ছিল এরকম এর ভিতরে এটা ছিল, এগুলো হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট, এগুলো হলো প্যারেনকাইমা, তাই তো? আচ্ছা, আর কোলেনকাইমা ছিল এই যে এরকম এই যে এরকম চিত্র আঁকবো, মাঝখানে নিউক্লিয়াস দিব, তারপরে হচ্ছে একটু ডট 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 দিয়ে যে নিউক্লিয়াস একটু বড় করে দেই। এই যে কোলেনকাইমার চিত্র আঁকা হলো এজ ইন্ডিকেট করবা কোষ প্রাচীর, তারপরে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ইন্ডিকেট করে দিলা, চিত্র হচ্ছে কোলেনকাইমা। ঠিক আছে, ওকে ফাইন। এই যে এখন চিত্র আছে, এখন আমরা বর্ণনা দিব। আমরা একসাথে পড়ছিলাম প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, 3টার বর্ণনা একবারে পড়ছি। ওইখান থেকে কোলেনকাইমার বর্ণনাটা জাস্ট দিয়ে দিবা। ঘ নাম্বার কোশ্চেন, উল্লেখিত বি ও সি প্রাপ্তি প্রক্রিয়াটি তাৎপর্য বিশ্লেষণ করে। এই যে বি হচ্ছে ফল, সি হচ্ছে বীজ। ফল এবং বীজ পায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? ফল এবং বীজ পায় হচ্ছে নিষেকের মাধ্যমে। কিসের মাধ্যমে? নিষেক। তো এই নিষেকটা কোথায় আলোচনা করা হয়? এই নিষেকটা হচ্ছে একাদশ অধ্যায়ের প্রশ্ন। এই যে প্রশ্নটা হচ্ছে অধ্যায় 11 থেকে এই কোশ্চেনটা আসছে। তাহলে দেখো, এই প্রশ্নটা হলো ষষ্ঠ অধ্যায় থেকে, এই 2টা প্রশ্ন হলো দ্বিতীয় অধ্যায় থেকে,
আর ঘ নাম্বার প্রশ্নটা হলো অধ্যায় 11 থেকে। 3টা অধ্যায় মিলে একটা সৃজনশীল হয়েছে, সুতরাং কোনো অধ্যায় বাদ দেওয়ার সুযোগ নাই। তাহলে মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছে। রফিক ও শফিক, উদ্দীপক, রফিক ও শফিক মাইক্রোস্কোপের সাহায্যে উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করছিল। রফিক একটি গোলাকার অঙ্গাণুতে সুতার মতো, এই যে গোলাকার সুতার মতো, গোলাকার ভিতরে সুতার মতো কিছু দেখতে পেল। তাহলে ওই অঙ্গাণুটাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মতো সুতার মতো ক্রোমোজোম থাকে। তাহলে হচ্ছে রফিক যেটা দেখছে অঙ্গাণুটা, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, শফিক ডিম্বাকৃতির দুটি অঙ্গাণু দেখতে পেল, একটি শক্তি সরবরাহ করে, শক্তি, তাহলে কোষের শক্তি তৈরি করে, সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, অন্যটি খাদ্য প্রস্তুত করে, এটা হলো প্লাস্টিড। তাহলে হচ্ছে একটা হলো প্লাস্টিড আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে লসিকা। লসিকা কাকে বলে? আমাদের লসিকা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে যে আমাদের যে টিস্যুগুলো আছে, টিস্যুর ফাঁকে ফাঁকে একটু হলুদ বর্ণের লবণাক্ত ইয়া থাকে, তরল পদার্থ থাকে, হলুদ বর্ণের লবণাক্ত তরল পদার্থ থাকে, এই যে এটাকে হচ্ছে লসিকা বলা হয়। তাহলে লসিকা কি? লসিকা হচ্ছে কি টিস্যুর ফাঁকে ফাঁকে থাকা হলুদ বর্ণের তরল পদার্থ। এই যে টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে থাকে ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের, লবণাক্ত না। শেষই হব, বেশি নাই তো। তো এখন কোশ্চেন হচ্ছে লসিকা কি? এটা দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন। লসিকা কি? তো লসিকা হচ্ছে কি টিস্যুর ফাঁকা স্থানে, আমাদের শরীরের মধ্যে যত টিস্যু আছে এই টিস্যুর ভিতরে যে ফাঁকা স্থান থাকে, এই ফাঁকা স্থানের মধ্যে তোমার হালকা ক্ষারীয় একটা হলুদ বর্ণের তরল পদার্থ থাকে, এটাকে কি বলা হয়? লসিকা বলা হয়। তাহলে টিস্যুর ফাঁকে ফাঁকে থাকা হালকা ক্ষারীয় হলুদ বর্ণের তরল পদার্থকে লসিকা বলা হয়। প্রচ্ছেদনকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন? প্রয়োজনীয় অমঙ্গল কেন প্রচ্ছেদনকে বলা হয়? ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। তাহলে এটা দ্বিতীয় অধ্যায়, এই যে প্রয়োজনীয় অমঙ্গল কেন বলা হয়, ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। প্রচ্ছেদন যেমন শরীরের জন্য প্রয়োজন, আবার প্রচ্ছেদন উদ্ভিদের ক্ষেত্রে যদি অতিরিক্ত হয়ে যায় তখন ওইটার কারণে উদ্ভিদের মৃত্যু ঘটে। এই জন্য এটা প্রয়োজন, তবে বেশি হলেও অমঙ্গল, এই জন্য এটাকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় বা নেসেসারি ইভিল বলা হয়, প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। ষষ্ঠ অধ্যায় আলোচনা হবে। রফিক যে উপাদানটি পর্যবেক্ষণ করেছিল তার চিত্রসহ গঠন ব্যাখ্যা করো। তাহলে রফিক যে উপাদানটা পর্যবেক্ষণ করছিল সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চিত্রসহ ব্যাখ্যা বেসিক ক্লাসে সুন্দর করে পড়েছি। নিউক্লিয়াসের চিত্র আঁকবা, ব্যাখ্যা করবা। দেখো এখানে কিন্তু বলছে যে চিত্রসহ গঠন ব্যাখ্যা করো, কিন্তু এই কথাটা কিন্তু নাও বলতে পারতো, জাস্ট বলতে পারতো যে তার গঠন ব্যাখ্যা করো, তাইলেও আমাকে চিত্র দিতে হইতো। চিত্র কথা বলছে, এখনও আমাকে চিত্র দিতে হবে, ঠিক আছে? উদ্দীপকে শফিকের দেখা অঙ্গাণু দুটি কিভাবে শক্তি সরবরাহ করে বিশ্লেষণ করো। শফিকের দেখা অঙ্গাণু দুটি কিভাবে শক্তি সরবরাহ করে বিশ্লেষণ করো। আচ্ছা, তো একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড। এক নাম্বার কথা দেখো, একটা হচ্ছে প্লাস্টিড কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে, শর্করা বা গ্লুকোজ তৈরি করে। পরেরটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া কি করে? এই শর্করাটাকে ভেঙে শক্তি তৈরি করে। তাইলে এই দুইটাই কি করে? এই যে আমরা যে শক্তি পাই, এই শক্তির জন্য দুইটা অঙ্গেরই গুরুত্ব আছে। যদি প্লাস্টিক শর্করা তৈরি না করে তাহলে মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করতে পারবে না, কারণ মাইটোকন্ড্রিয়া যে শক্তি তৈরি করে সেটা ওই শর্করা থেকে, ওই গ্লুকোজটা ভেঙেই শক্তি তৈরি হয়। তাহলে অঙ্গাণু দুটির মধ্যে কিভাবে শক্তি সরবরাহ করে বিশ্লেষণ করো। এটা হচ্ছে জাস্ট একটু বর্ণনামূলকভাবে দেওয়া যে সে কীভাবে শর্করা তৈরি করছে, আবার গ্লুকোজ ভেঙে মাইটোকন্ড্রিয়া কীভাবে শক্তি তৈরি করে, জাস্ট এই প্রসেসটা। এটা চতুর্থ অধ্যায়ের আলোচনা, আমরা চতুর্থ অধ্যায় ভালো করে পড়ছি, আশা করি এটা পারার কথা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি। উদ্দীপকটা দেখো, একটা চিত্র দিছে, এটা হচ্ছে একটা আসলে কোষ, এটা হচ্ছে একটা কোষের চিত্র দিছে। এটা হচ্ছে একটা কোষ এবং হচ্ছে একটা উদ্ভিদ কোষ
ভিতরে বড় কোষ গহ্বর আছে, এখানে নিউক্লিয়াস, এখানে উপাদান টুপাদান আছে। ওকে, আর এটা হচ্ছে এই পেশি, ওই যে আমরা যে বলছি এটা হলো ঐচ্ছিক পেশি, এটা হচ্ছে হৃদপেশি। তাহলে এটা হচ্ছে কি ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি, এটা হচ্ছে হৃদপেশি, হৃদপেশি, আর এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে কোষ। তাহলে হচ্ছে বলছে হিস্টোলজি কাকে বলে, প্রথম অধ্যায়ের প্রশ্ন, প্রথম অধ্যায়ের প্রশ্ন। হিস্টোলজি কি? হিস্টোলজি যে টিস্যু নিয়ে আলোচনা করা হয়, জীববিজ্ঞানের যে ভৌত শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হচ্ছে হিস্টোলজি। আচ্ছা, পরিবহন টিস্যুকে কেন জটিল টিস্যু বলা হয়? পরিবহন টিস্যুকে কেন জটিল টিস্যু বলা হয়? জটিল টিস্যু কারা? জটিল টিস্যু কারা? তো স্থায়ী টিস্যু হচ্ছে 3 প্রকার, আমরা পড়ছি না? স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। সরল, জটিল, সরল, জটিল, আর হচ্ছে নিঃস্রাবী টিস্যু, নিঃস্রাবী টিস্যু। তাহলে হচ্ছে এই যে জটিল কারা, যে সকল টিস্যুর কোষগুলা একই আকৃতির, একই রকম দেখতে, তারা হচ্ছে সরল। আর যে সকল টিস্যুর কোষগুলা ভিন্ন ভিন্ন আকৃতির, তারা হচ্ছে কি জটিল। যেমন ধরো এ যেরকম একটা আছে ট্রাকিড, আবার এ যেরকম আছে এগুলো হচ্ছে ভেসেল, আবার আরও চিকন আছে জাইলেম প্যারেনকাইমা। তো এক একটা দেখতে এক এক রকম, এই জন্য এগুলা হচ্ছে কি জটিল। তাহলে যে টিস্যুর কোষগুলা এক একটা দেখতে এক এক রকম, তারা হচ্ছে কি জটিল টিস্যু। তাহলে পরিবহন টিস্যুকে কেন জটিল টিস্যু বলা হয়? আমরা যে পরিবহন টিস্যু বলতে জাইলেম এবং ফ্লোয়েমকে বুঝি। তো জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর যে কোষগুলো আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এবং হচ্ছে এই শিবকোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এই কোষগুলো এক একটা দেখতে এক এক রকম হওয়ায় এগুলাকে জটিল টিস্যু বলা হয়। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। তার মানে বলতে পারতো যে প্যারেনকাইমা টিস্যুকে সরল টিস্যু কেন বলা হয়, বা কোলেনকাইমা, স্ক্লেনকাইমা এদেরকে সরল টিস্যু কেন বলা হয়? কারণ যে টিস্যুর কোষগুলা দেখতে একই রকম তারা হচ্ছে সরল, আর যেগুলো দেখতে ভিন্ন ভিন্ন রকম তারা হচ্ছে জটিল। ওকে, ই এর একটি অঙ্গাণু কোনো একটি অংশ বংশগতীয় গুণাবলী বহন করে, ব্যাখ্যা করো। তাহলে দেখো বংশগতীয় ই হচ্ছে কোষ, কোষের একটা অঙ্গাণু বংশগতীয় বস্তু বহন করে। তো কোষের একমাত্র অঙ্গাণু যেটা হলো, যেটার ভিতরে ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে, তাহলে কোষের একটা অঙ্গাণু যেটা বংশগতীয় বস্তু বহন করে। তাহলে বংশগতীয় বস্তু ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, এটা বহন করে কে? নিউক্লিয়াস। তার মানে এই যে অঙ্গাণুর কোনো একটি অংশ, তার মানে নিউক্লিয়াসের বর্ণনা এখানে দিতে হবে, যেটা কি করে বংশগতীয় বস্তু বহন করে, নিউক্লিয়াসের বর্ণনা এখানে চাইছে। আচ্ছা, এরপরে হচ্ছে চিত্র এফ। চিত্র এফ ও চিত্র জি এর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য। তাহলে চিত্র এফ হচ্ছে ঐচ্ছিক পেশি, চিত্র জি হচ্ছে হৃদপেশি। আমরা কিন্তু ঐচ্ছিক পেশি এবং হৃদপেশি, আমরা কিন্তু ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি তিনটার একসাথে পর্যায়ক্রমে একটা চার্ট পড়ছি, তুলনা পড়ছি। ওইখান থেকে তুমি সুন্দরভাবে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি করতে পারো, ঐচ্ছিক পেশির সাথে হৃদপেশি করতে পারো, আবার অনৈচ্ছিক পেশির সাথে হৃদপেশিও করতে পারো। সিম্পল জিনিস, সব কিছু সুন্দরভাবে শেখানো হয়েছে। তাহলে এটা গেল, এটাও গেল। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি। এটা হচ্ছে সিলেট বোর্ড 25। আগের কোশ্চেনটা কি ছিল? আগের কোশ্চেনটাই যে কুমিল্লা বোর্ড 25-এর কোশ্চেন ছিল এটা। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা, এটা হচ্ছে সিলেট বোর্ড 25। এবারে সিলেট বোর্ডে কোশ্চেন আসছে, সেম ভুলটা এরাও করছে, এই জন্য এই কোশ্চেনটা দিছি। একটা অঙ্গাণু যেটা বংশগতির প্রধান উপাদান বা জিন ধারণ করে। তাহলে জিন ধারণ করে বংশগতির প্রধান উপাদান একটা অঙ্গাণু কার ভিতরে থাকে? জিন ধারণ করে কি? বংশগতির প্রধান উপাদান জিন ধারণ করে। জিন থাকে কার ভিতরে? ক্রোমোজোমের মধ্যে। এই অঙ্গাণু, তার মানে এই অঙ্গাণুটা হচ্ছে কি, এটাকে তুমি নিউক্লিয়াসও বলতে পারো, এক্স্যাক্টলি ক্রোমোজোম বললে আরও সুন্দর হবে, ক্রোমোজোম। ঠিক আছে? বি অঙ্গাণু খাদ্য প্রস্তুত করে এবং উদ্ভিদকে বর্ণময় করে। তো বি অঙ্গাণু খাদ্য প্রস্তুত যে করে সে কি? খাদ্য যে প্রস্তুত করে সে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড, আর প্লাস্টিডের মধ্যে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে, উদ্ভিদকে বর্ণময় করে। কোষ ঝিল্লি কি? প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লি কি?
তো কোষঝিল্লি হচ্ছে কোষের চারপাশ দিয়ে যে সজীব দ্বিস্তরী আবরণ থাকে প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি, লিপোপ্রোটিনের যে দ্বিস্তরী আবরণ থাকে তাকে হচ্ছে কোষঝিল্লি বলা হয়। এই যে ত্বকের টিস্যুকে ট্রানজিশনাল আবরণ টিস্যু বলা হয় কেন, এক্স্যাক্টলি এখানে ক্লিয়ার করে দিতে হবে কার ত্বক। তাহলে হচ্ছে এখানে বলছে যে ত্বকের টিস্যুকে ট্রানজিশনাল আবরণ টিস্যু বলা হয় কেন, তো এক্স্যাক্টলি ক্লিয়ার হইতে হবে কিসের ত্বক। এটা আমাদের শরীরের আবরণ, এই যে ত্বক চামড়া এটা না, এটা হচ্ছে মূত্রনালী ও মূত্রথলি, মূত্রথলির ত্বক। এই যে এক্স্যাক্টলি এটা হলো ক্লিয়ার হবে যে এই ত্বক বলতে আমরা কোন ত্বককে বোঝাচ্ছি, মূত্রনালী এবং মূত্রথলির ত্বক। বইয়ের মধ্যে একটু ভুল হয়েছে যে এই উদাহরণটা দেয় নাই, বইয়ের মধ্যে যে উদাহরণটা দিছে ওইটা ওই স্ট্যাটিফাইডের উদাহরণটা দিয়ে দিছে, যেহেতু স্ট্যাটিফাইড নিয়ে আলোচনা এই জন্য স্ট্যাটিফাইডের উদাহরণ দিছে, মানুষের ত্বক, মেরুদণ্ডী প্রাণীর ত্বক। কিন্তু এক্স্যাক্টলি ওর ভিতরে ট্রানজিশনালও স্ট্যাটিফাইড, তবে ওই ত্বকটা ট্রানজিশনাল না। আচ্ছা, ওই যে সকল খারি ক্ষারক, সকল ক্ষারক ক্ষার, কেমন জানার কথা আছে, সকল খারি ক্ষারক, সকল ক্ষারক ক্ষার না, ওই যে ওরকম। আচ্ছা, তো উদ্দীপকের বি অঙ্গাণুটির গঠন বর্ণনা করো। উদ্দীপকের বি অঙ্গাণুটির গঠন, প্লাস্টিডের গঠন। দেখো এখানে কিন্তু চিত্র চায় নাই, এখানে সচিত্র কথাটা কিন্তু উল্লেখ নাই, এরপরও আমাকে কি করতে হবে, চিত্র দিতে হবে। তাহলে চিত্র দিয়ে গঠন ব্যাখ্যা করব। ওকে, তো উদ্দীপকের এ অঙ্গাণুটি বংশগতিতে কিভাবে ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। যেহেতু এ অঙ্গাণুটা হচ্ছে ক্রোমোজোম, তো ক্রোমোজোম বংশগতিতে কিভাবে ভূমিকা পালন করে, এটা হলো অধ্যায় 12 প্রশ্ন, এটা হলো অধ্যায় 12 প্রশ্ন। অধ্যায় 12তে ক্রোমোজোম রিলেটেড, বংশ পরম্পরায় ক্রোমোজোম স্থানান্তরিত কিভাবে হয়, কিভাবে সন্তান মেয়ে হবে না ছেলে হবে, তারপরে হচ্ছে বিভিন্ন জেনেটিক রোগ আছে ক্রোমোজোমের মাধ্যমে হয়। ওই অধ্যায় 12তে গেলে এটা বিস্তারিত আলোচনা আছে, এখানে এটা বোঝানো যাবে না, যেহেতু বেসিক না করায় বোঝানো যাবে না। তাহলে হচ্ছে যে এই যে দেখো এই 3টা প্রশ্ন হলো দ্বিতীয় অধ্যায় থেকে হয়েছে, আর একটা কোশ্চেন অধ্যায় 12তে দিয়ে দিছে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, চট্টগ্রাম বোর্ড 25-এর কোশ্চেন। তো দেখো চিত্র এ, তো এখানে বুঝতেই পারতেছো যে এখানে যে এই যেরকম কোষগুলো আছে, তো এরকম একই আকৃতির গোলাকার যে কোষগুলা, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে প্যারেনকাইমা, ভিতরে নিউক্লিয়াস আছে সবগুলার, এগুলা হচ্ছে প্যারেনকাইমা। এরপরে হচ্ছে যে যেখানে যেটা দিছে বইয়ের মধ্যে, এটা সুন্দর করে আছে, তো এটা হলো জাইলেম, জাইলেমের উদাহরণ দেওয়া আছে। বি হচ্ছে কি, এটা হচ্ছে পরিবহন টিস্যু, এই পাশে জাইলেম থাকে ওই পাশে ফ্লোয়েম থাকে। তো এখানে আচ্ছা, তো এটা জাইলেম, যেহেতু বইয়ের মধ্যে জাইলেমের উদাহরণে দিছে, জাইলেমই লিখি, জাইলেম। বি হচ্ছে জাইলেম, জাইলেমটা ভালো করে লিখি। তো এ হচ্ছে প্যারেনকাইমা, এ হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা। বি হচ্ছে জাইলেম, জাইলেম। আর সি হচ্ছে, এটা চিত্র দেখে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম। তাহলে এ হচ্ছে প্যারেনকাইমা, বি হচ্ছে জাইলেম, সি হচ্ছে ফ্লোয়েম। এখন বলছে ট্যাক্সোনমি কি, শ্রেণীবিন্যাস বিদ্যা, প্রথম অধ্যায়ের প্রশ্ন, প্রথম অধ্যায়ের প্রশ্ন। ট্যাক্সোনমি কাকে বলে, শ্রেণীবিন্যাস, জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। কোন পেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয়। এই যে 25 সালে এমন একটা কোশ্চেন আসছে, এটা না কোনো বইয়ের মধ্যে আছে, না কোনো বইয়ের মধ্যে আছে, আবার কোনো গাইডের মধ্যেও আছে, না কোনো গাইডের মধ্যে আছে। যেমন ধরো এই যে স্টার্ট দেওয়া একটা কোশ্চেন ছিল, এটা কোনো গাইডের মধ্যে ছিল না, ঠিক আছে। এই যে এই কোশ্চেনটা কোনো গাইডের মধ্যে খুঁজে পায় না, নতুন কোশ্চেন, এটা একেবারে নতুন কোশ্চেন। একমাত্র এই কোশ্চেনটা হচ্ছে আমার সহজ বায়োলজি থেকে কমন পড়ে নাই। এই যে কোন পেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয়, এটা বইয়ের মধ্যে অ্যাড করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, ঠিক আছে, পরবর্তীতে সংযুক্ত করা হয়েছে, কিন্তু বোর্ড বইয়ে এটা ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলতে কোনো কিছু উল্লেখ নাই। তো যা সেটা আমি বুঝাই, কোন পেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয়। কিছু কিছু পেশি আছে, তো ঐচ্ছিক পেশি কোনটা, যেটা প্রাণের ইচ্ছাধীন, নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণ করা যায়, ঐচ্ছিক।
আর যেটা নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণ করা যায় না এটা হলো অনিচ্ছিক। তো একটা পেশি আছে যেটা নিজের ইচ্ছাও করা যায় আবার ইচ্ছা ছাড়াও করা যায়। যেমন ধরো আমি চাইলে শ্বাস প্রশ্বাস বেশি নিব, রেডি, তাহলে আমার যে ফুসফুস এটা কি ঐচ্ছিক কাজ করলো, ঐচ্ছিক হিসেবে কাজ করলো, তাই না? আবার আমি যখন ঘুমাইছি তখন ফুসফুস চলতেছে না, অটোমেটিক চলতেছে না, ওইখানে কি আমার ইচ্ছা ছিল? আমার কোনো ইচ্ছা ছিল না। তা আমাদের যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের যে পেশি, মধ্যচ্ছদার যে পেশি, এটা ঐচ্ছিক অনৈচ্ছিক দুই পেশি বলা চলে এটাকে, কারণ এটা প্রাণীর ইচ্ছাধীন। ইচ্ছায় সংকোচন প্রসারণশীল করা যায়, আবার অনিচ্ছায়ও অটোমেটিক হয়। এই জন্য ডায়াফ্রাম, এটা হচ্ছে কি ডায়াফ্রাম বা হচ্ছে মধ্যচ্ছদা যে আছে, মধ্যচ্ছদা, এই মধ্যচ্ছদার যে পেশি এটাকে ঐচ্ছিক অনিচ্ছিক পেশি বলা যায়। আর একটা ঐচ্ছিক অনিচ্ছিক পেশি আছে যেটা তোমার সবার কাছে, মানুষের সবার কাছে, যেটা দিয়ে মানুষ সব কিছু দেখে কিন্তু ওটাই দেখতে পারে না। সেটা হলো কি চোখ। মানুষ চোখ দিয়ে সব কিছু দেখে কিন্তু নিজেকে নিজের চোখ দেখতে পারে আয়না ছাড়া? দেখতে পারে না, দেখা যায় না। তো আমাদের যে চোখের পাতা, চোখের পাতাটা ঐচ্ছিক অনিচ্ছিক পেশি। কিভাবে? যেমন আমি চাইলেই পাতা, চোখের পাতা টিপ দিতে পারি, এই যে টিপ দিতেছি, ইচ্ছা করে টিপ দিতেছি, পারতেছি। কিন্তু আবার অনেক সময় চোখের পাতা টিপ দেওয়া খেলে না, দুইজনের মুখের দিকে তাকায়, যে আগে টিপ দিব সে হারলো। তো তখন তো সে চায় না, সে চায় চোখটা খোলা থাকুক, সে চায় কি চোখটা খোলা থাকে। আসলে চোখ খোলা থাকে নাকি অটোমেটিক পড়ে যায়? অটোমেটিক পড়ে যায়। যে তুই একটু চেষ্টা করছিস, কতক্ষণ থাকবি, পারবি না, অটোমেটিক পড়ে যাবে। তার মানে এটা মানুষের ঐচ্ছিক, ইচ্ছার নিয়ন্ত্রণও আছে আবার অনিচ্ছিকও আছে। এই যে এতবার দিনে যে চোখ পাতা ফেলতেছিস, তোর কোনো ইচ্ছা ছিল ওইখানে? অটোমেটিক হচ্ছে না। তো এই যে চোখের পাতা, যেটা আমাদের চোখের পাতার যে পেশি, চোখের পাতার পেশি, এটাকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয়। একটা হলো চোখের পাতার পেশি, আচ্ছা ডায়াফ্রাম মধ্যচ্ছদা যেটা ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি, আরও থাকতে পারে, তো ব্যাখ্যার দরকার নাই, আমরা আলহামদুলিল্লাহ আমাকে 2 পাওয়ার জন্য যথেষ্ট হবে। তাহলে কোন পেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয়? তাহলে আমরা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার পেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয় বলতে পারি, কারণ এটা প্রাণের ইচ্ছাধীন, ইচ্ছা অনুসারে সংকোচন প্রসারণ করা যায়। আবার যখন আমরা ঘুমাই তখন ইচ্ছা ছাড়া, অনিচ্ছা সত্ত্বেও আমরা অনিচ্ছিকভাবেও এটা সংকোচন প্রসারণ হয়, এই জন্য এটাকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয়। চিত্র এ এর গঠন বৈশিষ্ট্য বর্ণনা করবে। তো চিত্র এ হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমার গঠন বৈশিষ্ট্য বর্ণনা করবে। সুন্দর করে এরকম একটা চিত্র দিব, ইন্ডিকেট করবো, এই যে কোষ প্রাচীর, নিউক্লিয়াস, ডট ডট দিব, সাইটোপ্লাজম, চিত্র এখানে লিখবো যে প্যারেনকাইমা, চিত্র লিখবো প্যারেনকাইমা, তারপর হচ্ছে কি করব, বর্ণনা দিয়ে দিব। তো আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা 3টা সুন্দর একটা ছক শিখছি, সেই ছক থেকে আমরা প্যারেনকাইমার বর্ণনাটুকু দিয়ে দিলাম, হয়ে গেল। তো উদ্ভিদের পরিবহনে বি ও সি এর ভূমিকা। তো উদ্ভিদের পরিবহনে জাইলেম, বি হচ্ছে জাইলেম, সি হচ্ছে ফ্লোয়েম, জাইলেম ও ফ্লোয়েমের ভূমিকা। তো এটা তো আমরা পড়ছি। তো জাইলেম দিয়ে যে পরিবহন সম্পন্ন হয়, জাইলেম এবং ফ্লোয়েমের যে পরিবহনের ভূমিকা, এটা আমরা আলোচনা করব। জাইলেম ফ্লোয়েম কীভাবে ওই ট্রাকিড, ভেসেল, তারপর জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার যারা যে পরিবহন করে, জাস্ট এগুলা একটু বেসিকভাবে আলোচনা করা আর কি। বইয়ের মধ্যে দেখবা সুন্দর করে এটা একটা টপিক আছে যে পরিবহন, এটা বিশেষ করে পাবা হলো 6ষ্ঠ অধ্যায়। এই পরিবহনের ভূমিকাটা, এই প্রশ্নটা জাইলেম ফ্লোয়েম কীভাবে পরিবহন করে, এটা 6ষ্ঠ অধ্যায়ে পাবা। এক্স্যাক্টলি ভূমিকাটা 6ষ্ঠ অধ্যায়ে পাবা, আর জাইলেম ফ্লোয়েমের বর্ণনা হলো 2য় অধ্যায়। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো এখানে সুন্দর করে, এটা হচ্ছে কোন বোর্ড? ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন। তো এখানে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি চিত্র দেখেই বোঝা যাচ্ছে। এরপর প্লাজমা লেমা কি? এই যে কোষ, প্লাজমা মেমব্রেন আর প্লাজমা লেমা একই জিনিস। কোষের চারপাশ দিয়ে যে দ্বিস্তরী লিপোপ্রোটিন, প্রোটিন এবং লিপিডের তৈরি যে আবরণ থাকে, সেটা হচ্ছে কি প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। আচ্ছা, পরিবেশ সুরক্ষায় এই যে সিউডোমোনাস এর ভূমিকা ব্যাখ্যা করো। এটা হলো অধ্যায় 14-র প্রশ্ন। এই কোশ্চেন, খ নাম্বার কোশ্চেনটা আসছে অধ্যায় 14 থেকে। তো সুতরাং এটা এই অধ্যায়ের আলোচনার বিষয় না, এটা আমরা বলতেছি না। জ্যাট নং চিত্রের টিস্যু ক্ষতিগ্রস্ত হলে শরীরে কি সমস্যা হতে পারে? তো জ্যাট নং টিস্যু হচ্ছে কি, এটা হলো কি হৃদপেশি, এটা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি। তো হৃদপেশি যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হলে কি আমরা বাঁচবো? বাঁচবো না, মরে যাবো। জাস্ট একটু বানায় দিতে হবে। এই কোশ্চেনটা হলো হৃদপিণ্ডের বর্ণনা আছে কই?
এটাও ষষ্ঠ অধ্যায়ের সাথে একটা রিলেটেড কোশ্চেন, ষষ্ঠ অধ্যায়ের সাথে রিলেটেড কোশ্চেন হয় এটা। তাইলে এটা হলো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে পাবো যে হৃদপেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিভিন্ন রোগ হইতে পারে, যেমন হার্ট অ্যাটাক হইতে পারে, হার্ট ফেল হইতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে ওই যে অ্যাঞ্জিনা, যেটা বুকে ব্যথা হয় হার্টের চর্বি জমার কারণে, এরকম হইতে পারে, এগুলো অনেক প্রবলেম আছে, হইতে পারে। আচ্ছা, এরপর হলো উদ্দীপকের এক্স ওয়াই জেড টিস্যুগুলোর মধ্যে তুলনা করো। তো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, তো সুন্দরভাবে আমরা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশির, হৃদপেশির সুন্দর করে 3টা পার্থক্য চার্ট আমরা শিখছি। এই চার্টটা জাস্ট উঠায় দিলেই হলো, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশির মধ্যে তুলনা। তার মানে দেখো আমরা বেসিক ক্লাসগুলোতে আমরা যা পড়ছি এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসলে নাই। তো এর বাইরে যেগুলো পাইতেছে ওগুলো তো অন্য অধ্যায়ের কোশ্চেন, তাই না? তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যেগুলো আছে ওগুলো কিন্তু আমরা মোটামুটি সব কিছু পড়ছি। তো এখানে হচ্ছে কি ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, এর 3টার যে টোটাল বড় ছকটা এটাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আজকের মোটামুটি সর্বশেষ টপিক, যে সর্বশেষ সৃজনশীল যেটা, এটা হচ্ছে আসছে হলো বরিশাল বোর্ড 25। তো এখানে চিত্র এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা একটা অনৈচ্ছিক পেশি। ভালো করে দেখো, এই যেটা হচ্ছে কি অনৈচ্ছিক পেশি, এই যে আগে এখানে যে ছিল এই যে অনৈচ্ছিক পেশি। তো এগুলা কিন্তু চিত্রগুলো একটু মনে রাখতে হবে, কোনটা ট্রাকিডের চিত্র, কোনটা ভেসেলের চিত্র, কোনটা প্যারেনকামা, কোনটা কলেনকামা, কোনটা স্ক্লেরেনকামা, কোনটা জাইলেম, কোনটা ফ্লোয়েম, এই চিত্র এগুলা মনে রাখতে হবে। কোনটা শিব কোষ, কোনটা সঙ্গী কোষ, এগুলা মনে রাখতে হবে, কারণ এগুলা থেকেই কিন্তু উদ্দীপকগুলো হয়। তাহলে এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, ওকে। এরপর ওয়াই হচ্ছে কি, দেখো আমি বলছিলাম যে যেরকম যদি থাকে, এরকম যদি থাকে তাহলে সেটা প্লাস্টিক, এটা ওইরকমই আছে, আবার সংযোগ দিয়েও দিছে, এটা হচ্ছে কি প্লাস্টিক, এটা হচ্ছে প্লাস্টিক। তাহলে ওয়াই হচ্ছে প্লাস্টিক। এখন বলছে প্লাজমোডেজমাটা কাকে বলে। তো আমরা যখন কোষ প্রাচীর পড়ছি, কোষ প্রাচীরের গঠন, সেখানে কিন্তু প্লাজমোডেজমাটা ছিল। কোষ প্রাচীরের যে ওই যে পিট পেয়ার থাকে, এই যে কোষ প্রাচীরটা কি থাকে, এই যে এরকম থাকে না, এই যে এখানে এই যে কূপ যে থাকে, এই কূপ দিয়ে একটা আণুবীক্ষণিক নালী সাইটোপ্লাজমের মধ্যে চলে গেছে, যেটা দিয়ে একটা কোষ থেকে আর একটা কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান হয়। সরু চিকন একটা রাস্তা, আণুবীক্ষণিক নালী, আণুবীক্ষণিক সাইটোপ্লাজমিক নালী, যেটা দিয়ে বিভিন্ন পদার্থের আদান প্রদান হয়, এটা হলো প্লাজমোডেজমাটা বলা হয়, ঠিক আছে। তাহলে কোষ প্রাচীরের কূপ অঞ্চলে যে আণুবীক্ষণিক নালী লক্ষ্য করা যায় তাকে হচ্ছে প্লাজমোডেজমাটা বলা হয়। মিওসিস, কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কেন? তো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কেন এটা আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছি। যে ক্রোমোজোম সংখ্যা কেন অর্ধেক হয়, কারণ হচ্ছে এখানে ক্রোমোজোম নিউক্লিয়াস 2বার আর ক্রোমোজোম 1বার বিভাজিত হয়। এই লাইনটা উল্লেখ করবো এই প্রশ্নের মধ্যে, এই লাইনটা না থাকলে কিন্তু 2 দিবে না। যে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম 1বার এবং নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, তাই হচ্ছে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এই যেটা হলো অর্ধেক হওয়ার কারণ। তাহলে ক্রোমোজোম 1বার আর নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, এই কথাটা উল্লেখ থাকবে। উদ্দীপকে এক্স এর গঠন ব্যাখ্যা করো। এক্স চিত্র, এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে অনৈচ্ছিক পেশি। তো আমরা অনৈচ্ছিক পেশির গঠন পড়ব। এই যে আমরা হচ্ছে 3টা বেসিক ক্লাসে 3টা ছক পড়ছি, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদ পেশি। এখান থেকে আমরা এই যে অনৈচ্ছিক পেশি রিলেটেড যেটা পড়ছি এটা জাস্ট আমরা উল্লেখ করে দিব, এই বর্ণনাটা দিয়ে দিলেই হলো। আচ্ছা, তারপরে হচ্ছে কি উদ্দীপকে ওয়াই এর অনুপস্থিতিতে জীবকোষে কি ধরনের সমস্যা ঘটবে। ওয়াই এর অনুপস্থিতিতে, তার মানে এভারেজ দেখতেছে যে প্লাস্টিড থেকে প্লাস্টিডের গুরুত্ব, তারপরে প্লাস্টিডের অনুপস্থিতিতে কি সমস্যা হতে পারে, এই রিলেটেড কোশ্চেন হয়। তাহলে প্লাস্টিড হচ্ছে কি, প্লাস্টিড হচ্ছে খাদ্য তৈরি করে। যদি প্লাস্টিড যদি খাদ্য তৈরি না করে তাহলে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি পৃথিবীর যত জীব আছে খাদ্যের অভাবে মারা যাবে, অক্সিজেনের অভাবে মারা যাবে, ঠিক আছে। তো এটাই হলো প্লাস্টিডের গুরুত্ব। তাহলে মোটামুটি আমরা হচ্ছে যে সৃজনশীলগুলা আমরা মোটামুটি পড়ছি। এভারেজ তুমি এখন যত সৃজনশীলই পড়ো, প্রিভিয়াস ইয়ার বোর্ডের যত প্রশ্নই পড়ো, দেখবা সেম টাইপের কোশ্চেনই বারবার আসতেছে।
তো এই জন্য তোমাকে সৃজনশীলে ভালো করার জন্য যেটা করতে হবে, 1 নাম্বার পয়েন্ট, চিত্রগুলা মাথায় রাখতে হবে। কোনটার কোন চিত্র, যেমন এটা হচ্ছে অনিচ্ছিক পেশি। এখন তুমি যদি কও এটা 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 হলো ট্রাকিট, তোমার কাছে মনে হয়েছে এটা ট্রাকিট, মার্ক পাবা না, কারণ এটা হচ্ছে অনিচ্ছিক পেশি। এই জন্য চিত্রগুলো ইন্ডিকেট করতে হবে কোন চিত্র কোনটা, কোনটা ট্রাকিট, কোনটা ভেসেল, কোনটা জাইলেম প্যারেনকাইমা, কোনটা জাইলেম ফাইবার, কোনটা ওই যে কোলেনকাইমা, কোনটা স্ক্লেরেনকাইমা, কোনটা প্যারেনকাইমা, এটা তোমাকে বুঝতে শিখতে হবে। কোনটা জাইলেম, কোনটা ফ্লোয়েম, কোনটা মাইটোকন্ড্রিয়া, কোনটা প্লাস্টিড, কোনটা নিউক্লিয়াস, এগুলো বুঝতে হবে। তো আশা করি এই কয়টা যেগুলা আমি বুঝাই দিছি, জাস্ট এই কোশ্চেনগুলো তুমি যদি ভালোভাবে অ্যানালাইসিস করো, আমাদের বেসিক ক্লাসগুলো করো, এর পরবর্তীতে কোশ্চেন তোমাকে যেভাবে ঘুরিয়ে দেখ আশা করি পারবা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের কোনো টেনশন নাই। খুব রিসেন্টলি 1 মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ বই সিলেবাস আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ।